সুপ্রভাত। আজকের প্রত্যুষে প্রথমে যাকে স্মরণ করব তিনি বাঙালি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহা। তিনি গণিত নিয়ে পড়াশুনো করলেও পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে গবেষণা করেছেন। তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তাপীয় আয়নীকরণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। তার আবিষ্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলো ব্যাখ্যা করতে অপরিহার্য। তিনি ভারতে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে আধুনিক গবেষণার জন্যে 1950 সালে পশ্চিমবঙ্গে সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন। পদার্থবিজ্ঞানে তার অবদানের জন্যে 1927 সালে লন্ডনের রয়্যাল সোসাইটি তাকে FRS নির্বাচিত করে। তিনিও তার সহপাঠী এবং সহকর্মী সত্যেন্দ্রনাথ বসু সর্বপ্রথম অ্যালবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার সূত্রকে জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করেন, যা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। স্বনামধন্য এই পদার্থবিজ্ঞানী পদার্থবিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। তিনি বিজ্ঞানসম্মত ধারায় পঞ্জিকা সংশোধন করেন। এছাড়া ভারতের নদী নিয়ন্ত্রণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ভারতে পদার্থবিজ্ঞানের বিকাশ ও প্রসারের জন্য 1931 সালে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। এছাড়াও 1934 সালে ভারতে পদার্থবিজ্ঞানীদের সংগঠন ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটিও প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগেই ভারতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সূচনা হয়, যা বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অর্থাৎ IIT নামে পরিচিত। মহান এই বিজ্ঞানী পরলোক গমন করেন 16 ফেব্রুয়ারি 1956 সালে আর জন্মগ্রহণ করেন 6 অক্টোবর 1893 সালে। বিশ্ব সেরিব্রাল পালসি দিবস আন্তর্জাতিকভাবে পালিত একটি দিবস। প্রতি বছর 6 অক্টোবর বিশ্বের 50টিরও অধিক দেশে এই দিবসটি নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হল সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের যত্ন নেওয়া এবং তাদের সহায়তা করা, পাশাপাশি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের সামাজিক পরিবর্তন তৈরি করা। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পুজো হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ অক্টোবর মাসের চিঠির বিষয় আঁধার পেরিয়ে আলোয়। এ নিয়ে চিঠি লিখেছেন হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি থেকে। এ মাস গান্ধী জয়ন্তী, বিশ্ব শিক্ষক দিবস, শ্যামা পূজা, দীপাবলি, ছট পূজার উৎসব অনুষ্ঠানে জমজমাট। উৎসবের আলোকে আলোকময় হবে সকল আকাশ, সকল ধরা হবে আনন্দে হাসিতে ভরা। এই আলো আনন্দের সাথে তার বিপরীত চিত্রটির ভাবনায় আমাদের শুভচিন্তক প্রত্যুষার বিষয় আঁধার পেরিয়ে আলোয় অবশ্যই এক শুভ উত্তরণের সদিচ্ছা ও উদ্যোগকে আহ্বান জানালো। অধুনা সমগ্র পৃথিবী সমস্যা সংকুল এক টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। সেটার প্রভাব আমাদের দেশ তথা রাজ্যেও কম বেশি চলছে। ক্ষমতাধর দুর্নীতিপরায়ণ শক্তির সাথে রীতিমতো পাল্লা দিয়ে প্রতিরোধের বেষ্টনীতে নিজের সম্মানজনক অস্তিত্ব রক্ষায় দেশ সুদৃঢ় তৎপর। অগ্রগতি, উন্নয়ন, প্রগতির ভারতকে সংকটমুক্ত রাখতে দেশবাসীকেই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, বেহাল স্বাস্থ্য পরিষেবা, ধর্মীয় অন্ধত্ব, ভৌগোলিক প্রাদেশিকতা, বর্ণগত উন্নাসিকতার মতো সামাজিক পাপবিদ্ধ জনগণ রাজনৈতিক কুটিল চক্রান্তের ভুলভুলাইয়াতে অহরহ ঘুরে মরছে। শাসন, শোষণ, নিপীড়ন, অসম্মান, আক্রোশ, প্রতিহিংসা, খুন ধর্ষণের প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্বের জাহিরের নেশায় বুঁদ আজকের বেশিরভাগ মানুষ। বিচার আজ দীর্ঘমেয়াদী প্রহসন,
তরুণ প্রজন্মের সামনে নেই কোনো অনুকরণযোগ্য আদর্শ। অনিশ্চিত ভবিষ্যতের কাণ্ডারীরা নানা কারণে হতাশাগ্রস্ত। সর্বোপরি অন্তর্জালের গোলকধাঁধায় অবাধ বিচরণের সহজ সুযোগে মোহাবিষ্ট হয়ে এর মাধ্যমে ভালো মন্দ দুটিতেই জ্ঞানী হয় এবং কথায় কাজে সে সবের বাস্তব প্রয়োগে সদা ব্যস্ত থাকে। প্রত্যুষা এটাই তো অবক্ষয়, এটাই তো আধার। এই আধার পেরিয়ে আলোয় ফেরার প্রয়াসে আমার ঐকান্তিক প্রার্থনা, আলোকের পথে প্রভু দাও দ্বার খুলে, নিখিল ভুবনে তব যারা আত্মহারা, আধারের আবরণে খোঁজে ধ্রুবতারা, তাহাদের দৃষ্টি আনো রূপের জগতে, আলোকের পথে আলোর শুভেচ্ছায়। লিখেছেন হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি থেকে। প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে লিখছেন, আঁধার আর আলো জীবনের দুই অবিচ্ছেদ্য রূপক। আঁধার মানেই হতাশা, ভয়, অজ্ঞানতা ও অনিশ্চয়তা। মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, পথ হারায় বা অজানার অন্ধকারে দাঁড়িয়ে থাকে, তখন চারপাশ যেন ভারী হয়ে ওঠে। কিন্তু মানুষের ইতিহাস প্রমাণ করে আঁধার কখনোই চূড়ান্ত নয়। প্রতিটি অন্ধকারই আসলে আলোয় পৌঁছনোর সোপান। আঁধার পেরোনোর মানে কেবল শারীরিক অন্ধকার ভেদ করা নয়, বরং মানসিক ও সামাজিক অন্ধকারকেও জয় করা। কুসংস্কার, ধর্মান্ধতা, ঈশ্বর বা অলৌকিকতার প্রতি অন্ধবিশ্বাস, অশিক্ষা, বৈষম্য, অবিচার ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব, এগুলোই প্রকৃত আঁধার। এগুলো থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন জ্ঞানের আলো, যুক্তির আলো, নাস্তিকতার আলো, মানবিকতার আলো। ইতিহাসের প্রতিটি অগ্রগতি আসলে আঁধার ভেদ করে নতুন আলোয় পৌঁছনোর যাত্রা। গ্যালিলিও থেকে রবীন্দ্রনাথ, ডিরোজিও থেকে বিদ্যাসাগর, ভগৎ সিং থেকে মার্কস, সকলে সমাজের আঁধার ভেদ করে নতুন আলোর দিশা দেখিয়েছেন। আলো মানেই কেবল আশা নয়, বরং দায়িত্বও। আলোয় পৌঁছলে মানুষ শুধু নিজের নয়, আশপাশের মানুষের পথও আলোকিত করে। অন্ধকারে পথহারা মানুষ তখন খুঁজে পায় নতুন দিশা, নতুন স্বপ্ন। তাই আঁধারকে ভয় নয়, বরং সাহসের সঙ্গে পেরোনো জরুরি। কারণ প্রতিটি অন্ধকারের পরই আসে ভোরের আলো, যা জীবনের জয়গান শোনায়। আঁধার পেরিয়ে আলোয় এ এক চিরন্তন যাত্রা, যা মানুষকে বারবার মনে করিয়ে দেয় শেষ পর্যন্ত জয় সবসময় আলোয়। আর আলো মানেই বিজ্ঞান মনস্কতা, যুক্তিবোধ, নাস্তিকতা, স্বাধীনতা, শোষণহীন সমাজ ও মানবতার বিজয়। লিখেছেন প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে। তপন বসাক, মারুগঞ্জ, কোচবিহার থেকে লিখছেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো তার পথ খুঁজে নিতেই পারে। আধার কেবল সাময়িক আবরণ, যা আমাদের মনকে দমিয়ে রাখে, দৃষ্টিকে সংকীর্ণ করে দেয়। কিন্তু মানুষের ভেতরের শক্তি, আশা ও বিশ্বাসই তাকে সেই আধার ভেদ করে আলোর দিকে এগিয়ে দেয়। আলো মানে শুধু সূর্যের কিরণ নয়, বরং জ্ঞানের আলো, সত্যের আলো, মানবিকতার আলো। যখন আমরা বিপদে পড়ি বা সংকটে ডুবে যাই, মনে হয় সবকিছু অন্ধকারে ঢেকে গেছে। কিন্তু সেই সময়ই আমাদের ধৈর্য, আত্মবিশ্বাস ও সাহস আমাদের দিশা দেখায়। আধার থেকে আলোয় বেরিয়ে আসা মানে হতাশার বেড়াজাল ভেঙে জীবনের নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া। সমাজে যত অবিচার, অশিক্ষা ও কুসংস্কার আছে, সেগুলো এক একটি আধার। এই আধার ভেদ করে শিক্ষা, ন্যায় বিচার ও সহমর্মিতার আলোয় সমাজ আলোকিত হয়। প্রকৃতির মধ্যেও আমরা দেখি, রাত্রি শেষে ভোর আসে, মেঘের আড়াল ভেদ করে সূর্য উঁকি দেয়। এ এক অনন্ত সত্য, যে কোনো আধারই স্থায়ী নয়। তাই আমাদের জীবনের যে কোনো অন্ধকার সময়ে মনে রাখতে হবে, আলো অপেক্ষা করছে আমাদের জন্যে। আমাদের কেবল সাহসী পদক্ষেপ নিতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং হৃদয়ের গভীরে জ্বলতে থাকা আলোকে অনুসরণ করতে হবে। লিখেছেন তপন বসাক, মারুগঞ্জ, কোচবিহার থেকে। শ্রুতি সামন্ত, জনাই, হুগলি থেকে লিখছেন, অন্ধকারের বুক চিরে আলোর উদ্ভাস, তা চিরন্তন এক অপার্থিব সৌন্দর্য। রবি ঠাকুরের সুরে বলে উঠি, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। অন্ধকারেও জোনাকির আলো চন্দ্রতারার আলোর থেকে কিছু কম না। ওই আলো যেন তার সাধনার ফল। অন্ধকারের মাটি ভেদ করে অঙ্কুরিত বীজ একদিন বিরাট মহিরুহে পরিণত হয়।
তখন সে মহান দায়িত্ব পালন করে। পথিকের আশ্রয়দাতা রূপে পাখির কুজনে ভরিয়ে দেয় সে, ফল দেয়, ফুল দেয়, তার অকৃপণ দানের মধ্যে আছে আলোর সাধনা। কালো মেঘে যে বিদ্যুৎ চমকিত হয়, কবির কলমে রসদ তৈরি করে সে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলোর কাহিনীতে দেখি বায়েজির অন্ধকার থেকে আলোয় ফেরার কাহিনী। তার মধ্যে চিরন্তন নারীসত্তা শরৎচন্দ্র নিপুণ তুলির টানে অসামান্য নারী চরিত্র করে তুলেছেন, উত্তরণ দেখিয়েছেন। মহাকবি বাল্মীকি যখন দস্যু ছিলেন, রত্নাকর নামে তার প্রতিদিনের পাপকর্ম তাকে পাপী করে তুলেছিল। কিন্তু তিনি যখন মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত হলেন, আমরা তার পূর্ব পরিচয় ভুলে গেলাম, মনে রাখলাম তার অমর সৃষ্টি রামায়ণকে। সঠিক পরিচর্যা ও অনুশীলন থাকলে অন্ধকার থেকে আলোয় ফেরা সম্ভব। আঁধার পেরিয়ে রাত্রি শেষে চাঁদ ডুবে গেলে নতুন প্রভাতের জন্য অপেক্ষা করি। সূর্য তার সমস্ত শক্তি দিয়ে, আলো দিয়ে বিশ্বকে অন্ধকার থেকে মুক্তি দেয়। লিখেছেন শ্রুতি সামন্ত, জনাই, হুগলি থেকে। সুজিত বণিক, ক্রান্তি শিশু তীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, মালবাজার, জলপাইগুড়ি থেকে লিখছেন, আধার হারিবে, আলো আসিবে, ঝলমল করিবে সমাজ। দীপাবলির আলোর ঝরনা ধারায় জগৎ হাসিবে, দুঃখ কষ্ট ব্যথা হিংসা অমানবিকতা অশান্তি নাশিবে। বিশ্বে রচিবে নব নব সাজ, বিশ্বভুবনে মলিনতা নাশ হইবে। নব দিবাকর নব নব উদ্যমে, বসুন্ধরা সাজিবে নতুন আঙ্গিকে। সূর্যাস্তের পর সূর্যোদয়ে নব নব সাজে ভুবন হাসে পাখির কলকাকলিতে। সবুজ ধানে শিশির বিন্দু, শিউলি ছড়ায় সুগন্ধ, কাশ শালুক পদ্মেরা আনন্দে উদ্বেলিত প্রকৃতি নতুন সাজে সজ্জিত হইবে। আধার পেরিয়ে আলোয় ভুবন ভরিবে, মানবিকতা প্রতিষ্ঠিত হইবে জগতে। সর্বশ্রেষ্ঠ জীব মানুষ প্রতিষ্ঠা করিবে ইতিহাস। সকল মলিনতা, অনাচার, ব্যভিচার, অমানবিকতা, অশ্রদ্ধা, অনিয়ম, হিংসা, হানাহানি, নিরক্ষরতা, কুসংস্কার, নৃশংসতা, কুপ্রবৃত্তি, নির্মমতা নামক অসুরকুলকে সংহার করিয়া চিন্ময়ীমা সুপ্রবৃত্তি প্রতিষ্ঠা করিবে। জীবন বৈচিত্র্যে নব আলপনা আঁকা হইবে। রঙিন বিজয় পালক জুড়িবে মুকুটে, মাতৃভূমি হইবে মহান। আধার পেরিয়ে আলোয় ভুবন ভরিবে, আধারের যন্ত্রণা ঘুচিবে, আলোর উল্লাস রচিত হইবে। সৃষ্টি সুখের উল্লাসে বসুন্ধরা হাসিবে, বিজ্ঞান মানব কল্যাণে ব্যবহৃত হইবে। দীপাবলির আলোয় মনের মলিনতা নাশ হইবে, বসুন্ধরা সুশোভিত হইবে আনন্দ বিহ্বলতায়। সকলে রহিবে সুখে ও স্বচ্ছন্দে বিনম্রতায়। এই পৃথিবী আধার পেরিয়ে আলোয় বসুধা ভরিয়া উঠিবে আনন্দ সৃজনে। লিখেছেন সুজিত বণিক, ক্রান্তি শিশু তীর্থ বিদ্যানিকেতন, ক্রান্তিহাট, মালবাজার জেলা, জলপাইগুড়ি থেকে। এবারে জানিয়ে দিই, প্রত্যুষার গত মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন। তার নাম ইতিমধ্যেই আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন। গত মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখক কে মনোনীত হয়েছেন, যারা এখনও জানেননি তাদের জন্য আরও একবার জানিয়ে দিচ্ছি। প্রত্যুষার গত মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় ছিল হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো। এ নিয়ে চিঠি লিখে শ্রেষ্ঠ পত্রলেখিকা মনোনীত হয়েছেন শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী, কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। শান্তি সুধা দেবী, আপনি আজ বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকছেন তো আলাপচারিতার জন্যে? প্রত্যুষার সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখিকা শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী, কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি। এবারে প্রত্যুষা শ্রোতা বন্ধুদের জন্য কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন, গত 5ই অক্টোবর থেকে অনুষ্ঠান সূচির কিছু পরিবর্তন হচ্ছে। যেমন প্রত্যুষা প্রচারিত হচ্ছে সকাল 7টা থেকে, এবং সেই অনুষ্ঠান প্রচারিত হবে 7টা থেকে 7:20 পর্যন্ত, অর্থাৎ 20 মিনিটের অনুষ্ঠান। এছাড়াও আরও কিছু অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন হয়েছে এবং কিছু নতুন অনুষ্ঠান সংযোজিত হয়েছে। যেমন সকাল 8:30টায় হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। এছাড়া কিছু কথা কিছু গানে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত। বিকেল 5:30 বাংলা ছায়াছবির গানের আনন্দধারা এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না। সোম থেকে শুক্র
সন্ধে 6:10 লোক পরম্পরায় শুনবেন গম্ভীরা গান, কুষাণ গান, বিশহুরি, তরজা, রামায়ণ গান, যাত্রা ইত্যাদি। রবিবার বিকেল 4:30 আছে দিব্যাং ভাই বোনেদের অনুষ্ঠান উত্তরণ। যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্যও অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের নাম হাতুড়ে শিল্পী। প্রচারিত হবে বিকেল 4:50 থেকে। সকাল 10টায় শোনা যাবে আমার গ্রাম আমার দেশের কথা। সোম থেকে শুক্র বিকেল 4:30 আপনাদের অনুষ্ঠান জীবন ও জীবিকা। প্রতি শনিবার রাত 8টায় বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার শুনবেন মুখোমুখি অনুষ্ঠানে। প্রতি রবিবার থাকছে স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। আপনাদের প্রিয় নাটক শুনতে পাবেন প্রতি রবিবার দুপুর 1টায় এবং প্রতি শুক্রবার রাত 8টায়। আর আপনাদের মনের কথা আমরা ভাগ করে নেব প্রতিদিন রাত 9:30 থেকে 10টা পর্যন্ত। লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা এই অনুষ্ঠানে আসুন আপনার মনের কথা, আপনার ভালো লাগা, মন্দ লাগা, আপনার জীবনযুদ্ধ, সাফল্য, ব্যর্থতা সব কিছু বলুন আপনাদের প্রিয় বন্ধু আকাশবাণীকে। আকাশবাণী শিলিগুড়ি আপনাদের সাথে আছে, আপনার পাশে আছে। নিজে শুনুন, অন্যদেরও শোনান আপনার কথা। প্রত্যুষার শ্রোতা বন্ধুরা, আরও একবার জানিয়ে দিই, প্রত্যুষা এখন থেকে প্রচারিত হচ্ছে সকাল 7টা থেকে 7:20 পর্যন্ত। 20 মিনিটের অনুষ্ঠান। এবারে একটু সচেতনতার কথা। জলের ঘাটতি বিশ্বজুড়ে দেশগুলোর জন্য অন্যতম গুরুতর উদ্বেগ। 2019 সালে চেন্নাই আন্তর্জাতিক শিরোনামে পরিণত হয়েছিল যখন নাগরিক সংস্থা ডে জিরো ঘোষণা করেছিল, কারণ শহরটি জলের বাইরে চলে গিয়েছিল এবং সমস্ত জলাধার শুকিয়ে গিয়েছিল। সরকারি চিন্তাভাবনা নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে জল সংরক্ষণের পদ্ধতি গ্রহণ না করা হলে আগামী কয়েক বছর বেঙ্গালুরু, দিল্লি ও হায়দ্রাবাদ সহ আরও 20টি শহর ভূগর্ভস্থ জলের স্রোতের বাইরে চলে যাবে। এই মারাত্মক পরিস্থিতি এড়ানোর একমাত্র সমাধান হল জল সাশ্রয় করার সর্বজনীন পদ্ধতি অবলম্বন করা, যা সারা পরিবারে প্রতিলিপি তৈরি করা যেতে পারে। জল সংরক্ষণ এবং আপনি পৃথক স্তরে কি করতে পারেন তা বোঝার জন্যে একটি বিস্তারিত গাইডও রয়েছে। সহজ কথায় বলতে গেলে জল সংরক্ষণ হলো জলকে দক্ষতার সাথে ব্যবহার করা এবং এর অপচয় বা অপ্রয়োজনীয় ব্যবহার কেটে ফেলার অভ্যেস। যেহেতু টাটকা পরিষ্কার জল এখন সীমিত সংস্থান হিসেবে বিবেচিত, তাই জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য হয়ে উঠেছে। কেন এই জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ? জলের বিতরণ অসম, তাই ভারতের বেশিরভাগ অংশ বৃষ্টির পাশাপাশি ভূগর্ভস্থ জলের ঘাটতি থেকে যায়। সারা দেশে এই অসম বণ্টন বেশিরভাগ জনগণকে জলের ঘাটতির মুখোমুখি করে। শহরাঞ্চলে জলের প্রয়োজনীয়তা প্রাপ্যতার চেয়ে বেশি। ভারতে বৃষ্টিপাত যেহেতু উচ্চ মৌসুমি, তাই ফসলের সেচ দেওয়ার জন্যে জল প্রয়োজন। রান্নাঘরে জল সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি? শাকসবজি পরিষ্কারের জন্য প্রবাহিত জল ব্যবহার থেকে বিরত থাকুন। পরিবর্তে কিছুক্ষণের জন্য একটি বাটিতে জলে শাকসবজি ভিজিয়ে রাখুন এবং পরে ধুয়ে ফেলুন। কোনো ডিশ ওয়াশার কেনার সময় হালকা ধোয়া বিকল্পের সাথে একটি নির্বাচন করুন। গাড়ি ধোয়া বা আপনার গাছগুলোকে জল দেওয়ার জন্যে আরও ওয়াটার পিউরিফায়ার থেকে বর্জ্য জল পুনরায় ব্যবহার করুন। আপনি এই জলটি মোপিং বা প্রাক ধোয়া লন্ড্রির জন্যেও ব্যবহার করতে পারেন। চলমান জলের সাথে হিমায়িত খাবারগুলো ডিফ্রস্ট করবেন না। হিমায়িত জিনিসগুলো ডিফ্রস্ট করার জন্যে আপনি রাতারাতি বাইরে রাখতে পারেন। এছাড়াও বাথরুমে জলের ব্যবহার হ্রাস করতে হলে জলদক্ষ বৃষ্টি এবং ট্যাপগুলো ইনস্টল করুন। দাঁত ব্রাশ করার বা শেভ করার সময় জল বন্ধ করে রাখুন। টয়লেট ফ্লাশিং সিস্টেমে প্রায়শই ফুটো পরীক্ষা করে দেখুন। এই সব দিকে লক্ষ্য রেখে জল সংরক্ষণ করতে হবে। তবেই আমাদের পরিবেশ বাঁচবে এবং জলের সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাবো আমরা। প্রত্যুষার অক্টোবর মাসের
চিঠির বিষয় আধার পেরিয়ে আলোয়। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল।